সাদা তুলতুলে মখমলি ছানার পিণ্ডগুলো দেখলে জিভে তো জল আসবেই। ভালোবাসা উথলে ওঠাটাই স্বাভাবিক। তাই তো যখন রসগোল্লার জন্ম বৃত্তান্ত নিয়ে ওড়িশা লড়াইয়ের ময়দানে নেমে পড়ে, আমরা ছেড়ে কথা বলি না। রসগোল্লা ছাড়ার কথা উঠলেই তাই চোখে জল আসে। কিন্তু ডায়াবেটিস হলে উপায়? চিকিৎসকরা বলছেন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়লেও রসগোল্লা খাওয়া যেতেই পারে, তবে পরিমিত। শরীরে ইনসুলিন নামক হরমোনের সম্পূর্ণ বা আপেক্ষিক ঘাটতির কারণে বিপাকজনিত গোলযোগ সৃষ্টি হয়ে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। তখন ইনসুলিন নিতে হয়। তাহলে কি চিনি বাদ? রসগোল্লা জীবন থেকে আউট? না, চিকিৎসকরা বলছেন চিনি কম, তাই দু একটা রসগোল্লা চলতেই পারে। একটি রসগোল্লায় 38 গ্রাম কার্বোহাইড্রেট থাকে। প্রতি গ্রাম কার্বোহাইড্রেটে থাকে 4 ক্যালোরি। ফ্যাট থাকে 1.85 গ্রাম। প্রতি গ্রাম ফ্যাটে থাকে 9 ক্যালোরি। একটি রসগোল্লায় থাকে 4 গ্রাম প্রোটিন। প্রতি গ্রাম প্রোটিনে থাকে 4 ক্যালোরি। চিকিৎসকরা বলছেন ডায়াবেটিস হলে দিনে 25 গ্রাম চিনি চলতেই পারে, তাই একটি কি দুটি রসগোল্লা নিশ্চিন্তে খাওয়া যেতে পারে। তবে রক্তে যাতে গ্লুকোজের পরিমাণ না বাড়ে তার জন্য নিয়মিত ওয়ার্কআউটের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। ডায়াবেটিসে একটি কি দুটি রসগোল্লা চললেও তেলে ভাজা নইব চ। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন সপ্তাহে যারা 4 থেকে 6 দিন তেলে ভাজা খান, টাইপ 2 ডায়াবেটিস এবং হৃদরোগ ডেকে আনছেন তারা। তবে সপ্তাহে 7 দিন তেলে ভাজা খেলে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় প্রায় 55%। নিয়মিত ইনসুলিন নিতে হচ্ছে, রসগোল্লা খান, তবে তেলে ভাজা একদম নয়। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। আজ ওয়ার্ল্ড ডায়াবেটিস ডেতে কি করে রসগোল্লা খেয়েও আপনি মধুমেহকে কন্ট্রোলে রাখবেন সেই উপদেশ দিতে আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে এক্সপার্টরা। পরিচয়টা করে নিই, তারপর আসবো ফোন নাম্বারের কথা। এই মুহূর্তে রয়েছেন এন্ডোক্রিনোলজিস্ট, হরমোন বিশেষজ্ঞ ডক্টর কৌশিক পণ্ডিত। এছাড়া আমার সঙ্গে রয়েছেন নিউট্রিশনিস্ট অরিত্র খান। দুজনের সঙ্গে কথা বলতে পারেন 22342424391887 এই দুটো নাম্বারে। আমি প্রথমেই ডক্টর পণ্ডিতের কাছে আসবো। ডায়াবেটিক পেশেন্টরা রসগোল্লা দেখলে লোভ সামলাতে পারেন না ঠিকই, কিন্তু ভীষণ ভয় পান এবং একটা দুঃখ নিয়ে থাকেন। শীত আসছে মানে নলেন গুড়ের রসগোল্লা, আপনি কি সাজেস্ট করবেন? নিয়মিত 1-2টো চলতে পারে? সমস্তটা নির্ভর করে পরিমিতির ওপরে। আমরা যদি নিয়মটাকে মোটামুটি মেনে চলি, প্রতিদিন যতটা আমাদের ক্যালোরি খাওয়া উচিত ততটা খেয়ে যাই, তাহলে যদি কখনো কখনো 1-2টো রসগোল্লা খাই, তাতে কিন্তু খুব সাংঘাতিক কিছু হওয়ার কথা নয়। কিন্তু সমস্যা হচ্ছে আমরা বেশিরভাগ লোকে এই পরিমিতি জ্ঞানটাকেই হাওয়ায় উড়িয়ে দিই এবং অতিরিক্ত করতে গিয়েই বিপদ ডেকে আনি। এই ব্যাপারে অরিত্র তো বলবেই। তবে যেটা আমরা বলতে চাই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা বোঝা যে সমস্যাটা সৃষ্টি হয় যাদের ডায়াবেটিস আছে অথবা ডায়াবেটিস নেই, সবারই কিন্তু সমস্যার সৃষ্টি হয় কিন্তু অতিরিক্ত ক্যালোরি খাওয়ার জন্য। এবং ক্যালোরি বেশি আছে কিন্তু তেল বা ফ্যাট যাতে আছে। মিষ্টিটা ওই জন্যই বাদ যে এতে বেশি ক্যালোরি থাকে, অনেকটা ক্যালোরি থাকে। তবে তার মধ্যে গ্লুকোজ নামক বস্তুটাও থাকে, সেজন্য সরাসরি সুগারটা অনেকটা বেড়ে যায়। তবে পরিমিতির মধ্যে রাখলে সেটাও কিন্তু খুব সাংঘাতিক বিপদ ডেকে আনার কোনো কারণ নেই। অরিত্রর কাছে জানতে চাইবো, একটা বেগুনি কিংবা একটা আলুর চপ অনেক বেশি ক্ষতিকারক একটা রসগোল্লার থেকে? একদমই, যেটা স্যার বললেন এক্ষুনি আর কি, যে কোনো রসগোল্লা তো অ্যাকচুয়ালি গ্লুকোজ বা সুক্রোজ কিন্তু তবু 25 গ্রাম মতো সারাদিনে নেওয়া যেতেই পারে। যে কোনো খাবার দাবার থেকে একজন ডায়াবেটিক পেশেন্ট সারাদিনে 25 গ্রাম মতো সুক্রোজ পেতে পারেন। কিন্তু তেলে ভাজা বা কোনো ভাজাভুজি বা অতিরিক্ত যখন কোনো কিছু ভাজাভুজি করা হচ্ছে, ওখান থেকে ফ্রি র্যাডিক্যাল নামক একটা জিনিস তৈরি হচ্ছে এবং সেটাই কিন্তু আলটিমেটলি ডায়াবেটিসের সঙ্গে যে কোমরবিডিটি, হাইপারটেনশন বলো বা কার্ডিও প্রবলেম বলো, এগুলো কিন্তু অ্যারাইজ করে। এবং এগুলো যদি অ্যারাইজ করতে থাকে তখন কিন্তু একটা ডায়াবেটিস যদি কারো আনকন্ট্রোল থাকে বা টাইপ 2 ডায়াবেটিস যদি কারো বাড়তে থাকে, তাহলে এই প্রবলেমগুলোর সঙ্গে থাকলে কিন্তু আরো বেশি ক্রিটিক্যাল হয়ে যায় কোন একটা পেশেন্টকে ট্রিটমেন্ট করার ক্ষেত্রে। তার মানে যিনি রসগোল্লা একদম ধরো ছোন্না মিষ্টি খান না, কিন্তু তিনি তেলে ভাজা খান, সেইটা কম বিপজ্জনক জায়গায় নেই। এবং অনেকের ধারণা এটা আছে যে একটা সুগার হয়েছে মানে মিষ্টি খাওয়া বন্ধ করে দাও এবং যত খুশি তেলে ভাজা খাও, ভাজাভুজি খাও, বাইরের রোল, বাইরের সমস্ত কিছু, সেটা কিন্তু একদমই চলবে না। মানে মিষ্টি নয় এমন যা কিছু খেতে পারে, এই ধারণাটাই ভুল। টেলিফোনে কেউ রয়েছেন, শুনানি তার প্রশ্ন, বলুন। হ্যালো হ্যালো, আমি ঘাটাল থেকে কিশোর বলছিলাম।
হ্যাঁ, একটু জোরে বলবেন প্লিজ। হ্যাঁ, আমি ঘাটাল থেকে কিশোর বলছিলাম। আচ্ছা, কিশোর বলুন। হ্যাঁ, আমি বলছি ডায়াবেটিস ও হাই ব্লাড প্রেশারের সাথে কি সম্পর্ক আছে, আর যদি থাকে যে ডায়াবেটিসের লক্ষণ ও প্রতিকারগুলো একটু বলে দেন। নিশ্চয়ই। আর কেউ আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি সুব্রত গুহ, কুদঘাট ব্যানার্জিপাড়া থেকে বলছি। বলছি আপনাদের এই রসগোল্লার প্রোগ্রামটা দেখে খুবই আনন্দ লাগছে, কারণ গতকাল আমার একটা অনুষ্ঠানে গেছিলাম, 1 হাঁড়ি রসগোল্লা পেয়েছিলাম। আমি ভয়ে ভয়ে নিয়ে এলাম, আমার বাড়িতে সুগারের রুগী রয়েছে, তাকে দেওয়া যাবে কিনা। তাকে যে 2টো করে দেওয়া যেতে পারে সেটাই খুব আনন্দ লাগছে। অনেক রসগোল্লা ধন্যবাদ। ছাড়া তো আমরা চলতে পারি না। আপনাকে আনন্দ দিতে পেরে আমরা খুশি হলাম, সত্যি অনেক ধন্যবাদ ফোন করেছেন। তবে দিনে 2টো করে ডায়াবেটিক পেশেন্ট যদি খান, তাকে কিন্তু সেই অনুযায়ী ওয়ার্কআউটও বোধহয় করতে হবে। অবশ্যই, তবে রোজই 2টো খেলে হয়তো একটু বেশি হয়ে যাবে, মাঝে মধ্যে খেলে আপত্তি নেই। আর তেলে ভাজা ব্যাপারে আমাদের হয়তো আরো 2-1টা জিনিস ভাবার বিষয় আছে। বেশিরভাগ তেলে ভাজার মধ্যে নুন জিনিসটা বেশি থাকে, তাতেও কিন্তু বিপদ আসার সম্ভাবনা আছে, ব্লাড প্রেশার বেড়ে যায়, হার্ট অ্যাটাক হতে পারে। নুন নিয়ে নানা রোগ আমরা কয়েকদিন আগেই করেছি অফবিট 24-এ। ডক্টর পণ্ডিত আরো একদিন প্রশ্ন করলেন যে হাই ব্লাড প্রেশার এবং সুগারের মধ্যে কোনো যোগাযোগ আছে কিনা। একটা জিনিস বুঝতে হবে, টাইপ 2 ডায়াবেটিস অর্থাৎ যেটা কিনা সবচেয়ে বেশি ধরনের ডায়াবেটিস, বড়দের যে ডায়াবেটিসটা হয়, তার সাথে ব্লাড প্রেশারের একটা খুব ঘনিষ্ঠ যোগাযোগ আছে। যাদের সুগার থাকে তাদের প্রেশার হয়, ইনফ্যাক্ট যাদের প্রেশার থাকে তাদেরও ভবিষ্যতে সুগার হয়। 2টো একসঙ্গে চলে এবং 2টোর মিলিত আক্রমণ হার্টকে খুব তাড়াতাড়ি খারাপ করে দেয়, এবং সেই জন্যই যাদের সুগার এবং প্রেশার দুটিই থাকে তাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা খুব বেশি। তাদের অনেক বেশি সাবধান, অনেক গুণ, তাদের অনেক বেশি সাবধানতা। এবং এটা মনে রাখতে হবে, যাদের সুগার চিকিৎসা হচ্ছে তাদের সাথে সাথে কিন্তু ব্লাড প্রেশারের চিকিৎসার দরকার, কোলেস্টেরলের চিকিৎসার দরকার, এবং অন্যান্য অনেক কিছু ওষুধ দিতে হয় যাতে হার্ট অ্যাটাক না হয়। কারণ সুগার থাকলে সবচেয়ে বড় বিপদ সাধারণত হার্ট থেকেই আসে। আচ্ছা, হার্ট সুগার বা ডায়াবেটিসের কোনো সিম্পটম জানতে চাইছিলেন? এটা আজকের দিনে খুব রেলিভেন্ট এই জন্য যে আজকে জানেন যে আজকে বিশ্ব ডায়াবেটিস দিবস, এবং ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন এইবারের জন্য একটা নতুন স্লোগান দিয়েছে, আইজ অন ডায়াবেটিস। অর্থাৎ কিনা আমরা নজরদারি করব ডায়াবেটিসের উপরে। কিরকম না, এই যে সমাজের মধ্যে বহু লোক আছেন যাদের ডায়াবেটিস না, এটা খুব বিপজ্জনক। কারণ এই না জানা অবস্থায় ডায়াবেটিসটা ভেতরে ভেতরে অনেক কিছু খারাপ করে দেয়। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ওয়ার্ল্ড ডায়াবেটিস ডেতে সবাইকে জানানো যে সবাই নিজের পরীক্ষাটা করান, যাতে জানা যায় যে আপনার ডায়াবেটিস আছে কিনা। কারণ ডায়াবেটিসকে প্রথম দিকে ধরতে পারলে, সমাজের বেশিরভাগ মানুষই যাদের ডায়াবেটিস নেই তারা কখনোই গিয়ে ট্রিটমেন্ট বা চেকআপ করান না, একটা ব্লাড টেস্ট করান না। এই কথাটাই বলতে চাই যে ডায়াবেটিসের অনেক সময় কিন্তু পূর্বলক্ষণ থাকে না। সাধারণত ডায়াবেটিসের পূর্বলক্ষণ বলতে আমরা যা বুঝি যে বারবার করে বাথরুমে যেতে হয়, ভীষণ জল তেষ্টা পায় ইত্যাদি, সেই জিনিসগুলো সবার ক্ষেত্রে কিন্তু ঘটে না। অনেকের ক্ষেত্রেই আমরা দেখি যে সুগার প্রথম জানা গেল অন্য একটা কারণে, দাঁত তুলতে গেলেন বা একটা অন্য কোনো অপারেশন হবে সেটা টেস্ট করতে গেলেন, তখন ডাক্তার বললেন যে আপনি সুগার কিন্তু করিয়ে আসবেন। সেই সুগার করে দেখা গেল যে সুগার 400, অথচ তার কোনো সিমটম নেই। কিন্তু মোটামুটি কত বয়স হলে রেগুলার চেকআপ করা উচিত আমরা জানবো, কিন্তু টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। নমস্কার। আকাশে ভরা পূর্ণিমা আর টিভি ভরা রসগোল্লা দেখে খুব আনন্দ হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে যে রসগোল্লায় চিনি আছে ঠিক আছে, কিন্তু রসগোল্লা যে ছানা তৈরি হচ্ছে সেই ছানাটা কিন্তু ঠিক উপায়ে তৈরি হচ্ছে না, একটু খোঁজ নিন। মানে আপনি বলছেন ছানার জন্য এটা খারাপ? ধন্যবাদ, শুনতে থাকুন। আর কেউ আছেন? হ্যালো, হ্যাঁ, আমি গাড়ির থেকে পরিমল সাহা বলছি। হ্যাঁ বলুন। আমার সুগার 2010 থেকে ধরা পড়েছে। সেটা হলো এখন 146 আছে হচ্ছে পিপি, আর ফাস্টিং আছে 123। আমি কি মাঝে সাথে 2-1টা রসগোল্লা খেতে পারি? শুনতে থাকুন। সেটা হয়তো পারেন, কিন্তু তার সাথে সাথে যেটা আমি আগেও বলছিলাম যে সুগার মানে কিন্তু ফাস্টিং 123, পিপি 146 নয়, তার সাথে আর কি আছে সেটাও কিন্তু ভাবতে হবে। যেমন কারোর ব্লাড প্রেশার থাকে, কারোর কোলেস্টেরল থাকে, কারোর কিডনিতে সামান্য একটু ইনজুরি থাকে। সেই জিনিসগুলোকে সঠিকভাবে যদি চিকিৎসা না করা যায় তাহলে সুগার যথেষ্ট ভালো রেখেও কিন্তু তার যথেষ্ট উপকার পাওয়া যায় না। বেশ, অরিত্র এই ছানা নিয়ে একজন কথা বলছিলেন। হ্যাঁ, যেটা হচ্ছে যে এখানে টপিকটা রসগোল্লা খেতে পারা যেতে পারে, কিন্তু রসগোল্লা ডায়াবেটিসে খেতেই হবে এর কোনো মানে নেই।
রসগোল্লা খান তারা খেতে পারেন, কিন্তু হ্যাঁ, মানে অবশ্যই রসগোল্লা ওষুধ কিন্তু নয়। রসগোল্লা ওষুধ নয়, রসগোল্লা খেতেই হবে ডায়াবেটিস। আপনি রসগোল্লা ভালোবাসেন, নাকি জোর করে রসগোল্লা খাইয়ে দেবেন আপনাকে। কিন্তু রসগোল্লা সত্যি, তাই রসগোল্লা যে যখন তৈরি হচ্ছে যে পদ্ধতিতে, সেটা অবশ্যই খুব অনেক বেশি জটিল পদ্ধতি। ছানাও খুব একটা ভালো ব্যবহার করা হচ্ছে না, অনেক সময় হয়তো ছানা গুঁড়ো দুধ থেকে তৈরি করা হচ্ছে, অ্যাসিড ব্যবহার করে অ্যাসিড ছানা থাকছে, তৈরি হচ্ছে। সেটাকে সিরাপে ডোবাচ্ছে। সুতরাং সেই জিনিসটা একদমই ঠিক নয়। এবং যে কোশ্চেনটা কিছু না করলে যে রসগোল্লা দিনে 2টো করে খাওয়া যেতে পারে, যেটা স্যারও বলছিলেন যে না, সেরকম অবশ্যই নয়। রসগোল্লা খেলে পরিমিত খেতে হবে। আর রসগোল্লা খেলে বাকি যে সমস্ত কার্বোহাইড্রেট গুলো আছে বা যেগুলো সুক্রোজের সোর্স গুলো আছে, সেগুলোকে কিন্তু কাট অফ করতে হবে। মানে আমি একই দিনে আম খাবো, রসগোল্লা খাবো, রাত দিনে বিরিয়ানি খাবো, এইটা কিন্তু চলবে না। মানে রসগোল্লা খেলে বাকি যে আমার সমস্ত সুক্রোজের সোর্স গুলোকে আছে, সেগুলো কিন্তু একদমই কেটে ফেলতে হবে। তাহলে আচ্ছা, অনেকের এরকম ধারণা আছে অরিত্র, যে যারা ডায়াবেটিক তারা হয়তো মিষ্টি খেলেন, একটু বেশি খেয়ে ফেললেন, তো তারপরে খুব বেশি তেতো খেতে শুরু করলেন, নিম পাতা, উচ্ছে ইত্যাদি। তাতে কি আদৌ ওটাকে কাউন্টার করা সম্ভব? তাতে আদৌ কোনো কাউন্টার করা সম্ভব নয়। বরঞ্চ সেই ক্ষেত্রে যদি কেউ মিষ্টি খেতে চান কোনো কারণে, বা ধরুন ডেজার্ট আছে, সেখানে হয়তো কিছু মিষ্টি বা অনেক জিনিসপত্র আছে, তার আগে যদি প্রচুর স্যালাড খান, প্রচুর স্যালাড, বিকজ ডায়েটারি ফাইবারে কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল আছে এই ব্লাড সুগারকে কন্ট্রোল করবার জন্য। কারণ একটা বলা হয় যে সেলুলোজ, আমাদের মানুষদের সেলুলোজ এনজাইম থাকে না, ফলে আমরা সহজেই কিন্তু সেলুলোজটাকে হজম করতে পারি না। ফলে কি হয়, শরীরের সমস্ত খাবার দাবার গুলোকে একদম ভাবে খুব সুন্দরভাবে স্টুলের মাধ্যমে বাইরে বের করে দেয়, এবং ব্লাড সুগারকেও কন্ট্রোল করে, এবং ইনসুলিনকে একটু সেন্সিটিভিটি করে। তার ফলে ব্লাড সুগারটা কন্ট্রোলে থাকে। কিন্তু রসগোল্লা খাওয়ার পরে তিতো খেয়ে নিয়ে যে ব্লাড সুগার কন্ট্রোল করা, এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা বোধহয় আমার কাছে খুব একটা নেই। টেলিফোনে আরো কেউ রয়েছেন, বলুন। হ্যালো, মিত্র বলছি আসানসোল থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, বলছি আমার একটা প্রশ্ন আছে ডাক্তারবাবুর কাছে, যে আমি ডায়াবেটিক, এবং ইউজুয়ালি আমার ফাস্টিং যে কাউন্টটা, ওটা পিপির থেকে বেশি থাকে। হ্যাঁ, নর্মাল কোর্সে পিপিটা তার থেকে একটু কমই থাকে। তো এক্ষেত্রে আমি ডিলিপ্রাইড মেটফর্মিন খাই 2 ভাগে, সকালে অর্ধেক এবং রাত্রে অর্ধেক। তো আমার কি অন্য কোনো প্রিকশন নেওয়ার দরকার আছে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, শুনতে থাকুন। আর কে আছেন? হ্যালো, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যেটা উনি বলছিলেন যে ওনার ফাস্টিংটা পিপির থেকে বেশি থাকে, সেটা খুব অস্বাভাবিক নয়, অনেকেরই সেটা থাকে। মনে রাখতে হবে, ডায়াবেটিস হলে ফাস্টিং পিপি দুটোই সাধারণত বেশি হয়। সাধারণত পিপিটা ফাস্টিং এর থেকে বেশি হয়, তবে এমন কোনো কথা নেই যে এটা উল্টোটা হতে পারে না। অনেক ক্ষেত্রেই দেখা যায় ওষুধের হেরফের করার ফলে এই জিনিসটা হতে পারে। কাজেই হয়তো ওনার ক্ষেত্রে ওষুধটাকে একটু বাড়ানো কমানো করানোর প্রয়োজন হবে। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে, যে এক্সারসাইজের ফাস্টিং সুগারকে কন্ট্রোল করার একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কাজেই যদি উনি যথেষ্ট এক্সারসাইজ না করে থাকেন, তাহলে এক্সারসাইজটাকে ঠিক মতন জায়গায় নিয়ে যেতে হবে, তাহলেই তবে সেই জিনিসটা ঠিক হবে। কিন্তু ডায়াবেটিক পেশেন্ট মূলত কোন ধরনের এক্সারসাইজ